দর্শক, এই মুহূর্তের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলতে চাই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে। ইরান আমেরিকা যুদ্ধ, এক সপ্তাহ পর কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য, আমরা এই জিনিসটা একটু বুঝবার চেষ্টা করব, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর এখন ডিপেন্ড করছে সারা পৃথিবীর শান্তি স্থিতিশীলতা। একই সাথে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও এর বাইরে নয়, ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। আপনি রাস্তায় বের হলে সংকটের আঁচ হয়তো কিছুটা পাচ্ছেন। এই জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে সেই আপডেট খবরটা আমাদের একটু জানা দরকার। আপনি আমি মিলিয়ে আমরা এই মুহূর্তে একটু বুঝবার চেষ্টা করব যে এই যুদ্ধে পরিণতি বা এই যুদ্ধটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র কি চিরতরে বদলে যাচ্ছে? গত এক সপ্তাহের বিধ্বংসী সহিংসতা আর পাল্টাপাল্টি হামলার পর আজ বিশ্বজুড়ে একটি প্রশ্ন, ইরান যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? গত 7 দিনে আমরা যা দেখেছি তাতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কিছু লক্ষ্য হয়তো অর্জনের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু কিছু লক্ষ্য এখনো অনেকটাই কল্পনাপ্রসূত রয়ে গেছে। সিএনএন-এর সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যুদ্ধের এই দাবানল এখনই থামার কোনো লক্ষণ নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ ইঙ্গিত দিচ্ছে। শুধু সিএনএন নয়, আপনি রয়টার্স বলুন, আল জাজিরা বলুন বা বিশ্বের নামি দামি সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করলে দেখবেন যে যুদ্ধ আসলে যে অবস্থায়, আজকের পরিস্থিতিও যদি বলেন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি এখনো থামার লক্ষণ নেই। এবং আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, এটি শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ নয়, এটি কয়েক মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান? কেন খমেনির উত্তরসূরি নিয়ে তেহরানে এত নীরবতা? আর এই যুদ্ধ কি সত্যিই একটি রাজনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে, নাকি আরও কোনো বড় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস দিচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত, তখন বিষয়টি অনেকের কাছেই অবাস্তব মনে হতে পারে। কেননা আমরা জানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব থাকে 88 জন জ্যেষ্ঠ আলেমের ওপর। এই আলেম সমাজ এমন এক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন যার জন্মই হয়েছিল আমেরিকার সাম্রাজ্যবাদী প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই তারা হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলবে, এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। তাহলে ট্রাম্প কেন এমন কথা বললেন? ট্রাম্পের এই দাবি এবং বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে না চাওয়ার পেছনে দুটি বড় কৌশল কাজ করছে। প্রথমত, ট্রাম্পের মনে হচ্ছে এখানে ভেনেজুয়েলা মডেল কাজ করতে পারে। এর মানে হলো সরাসরি সরকার পরিবর্তন না করে প্রচণ্ড সামরিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করে বর্তমান সরকারকে নিজেদের শর্ত মানতে বা বদলে যেতে বাধ্য করা। কিন্তু বাস্তবতা হলো ইরান ভেনেজুয়েলা নয়। ইরান একটি কঠোর, আক্রমণাত্মক এবং ভারী অস্ত্র সজ্জিত রাষ্ট্র। গত এক সপ্তাহ ধরে তারা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এমনকি কদিন আগেই নিজেদের বহু সংখ্যক নাগরিককে হত্যার মাধ্যমে তারা দেখিয়েছে যে তারা কতটা কঠোর হতে পারে। ফলে নিকোলাস মাদুরোর তেল নির্ভর দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার মতো ইরানকে পতন ঘটানো এতটা সহজ নয়। তবুও ট্রাম্পের এই আকাঙ্ক্ষা যুদ্ধের গতিপথের একটি স্পষ্ট সংকেত দেয়। দ্বিতীয় যে বিষয়টি সামনে আসছে তা হলো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। ইরানের অভ্যন্তরেও কি ফাটল ধরছে? গতকাল শুক্রবার সকালে ইরানের তুলনামূলক মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান মধ্যস্থতার সম্ভাবনার কথা বলেছেন। এমনকি গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতার এবং ফ্রান্সের সাথে টেলিফোনে কথা বলেছেন। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই আলোচনার কয়েক ঘন্টা পরেই ইরানের ক্ষেপণাস্ত্র আবার দোহার মাটিতে আঘাত আনে। এ থেকে কি বোঝা যায়?
বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে যে তেহরানের ভেতরে রণকৌশল নিয়ে চরম মতপার্থক্য রয়েছে। এক পক্ষ যখন কূটনীতির কথা বলছে, অন্য পক্ষ তখন সামরিক হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও রহস্যময়। গত পরশু বৃহস্পতিবার তিনি বলেছেন ইরান আলোচনা করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের চেয়েও বেশি যুদ্ধ চালিয়ে যেতে চায়। আবার গতকাল শুক্রবার তিনি দাবি করেছেন নিঃশর্ত আত্মসমর্পণ। এই দুটি পরস্পর বিরোধী বক্তব্য আসলে কি নির্দেশ করে? এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প হয়তো সামরিকভাবে তেহরানের পতন ঘটানোর বদলে কোনো একটি বড় রাজনৈতিক সমাধান খুঁজছেন। যদি ইরানে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে একটি নতুন চুক্তির সুযোগ তৈরি হতে পারে। এই মুহূর্তে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় সবচেয়ে সম্ভাব্য পথ বলে মনে হচ্ছে। ট্রাম্পের আত্মবিশ্বাসের পেছনে কাজ করছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের মাঠ পর্যায়ের কিছু সাফল্য। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যে দাবিগুলো করছেন তা মূলত কূটনৈতিক দর কষাকষিতে সর্বোচ্চ চাপ তৈরি করার একটি কৌশল। সেন্টকমের রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় 90% কমে গেছে এবং ইরানের অন্তত 30টির বেশি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো যুক্তরাষ্ট্রের প্রাথমিক দুটি সামরিক লক্ষ্য, ইরানের আকাশপথের আধিপত্য কমানো এবং নৌশক্তিকে পঙ্গু করা, প্রায় পূরণ হতে চলেছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এক সপ্তাহ পার হয়ে গেলেও তার কোনো উত্তরসূরি ঘোষণা করা হয়নি। খামেনির মৃত্যুর আগেই উত্তরাধিকার নিয়ে ইরানে ব্যাপক পরিকল্পনা ছিল। তবে কেন এই দেরি? এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিতীয়ত নতুন নেতা কতদিন টিকে থাকবেন সেই ভয়। কারণ ইসরায়েল ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে নতুন কাউকে নেতা ঘোষণা করা মাত্রই তাকে হত্যা করা হবে। নেতৃত্বের এই শূন্যতা সম্ভবত এই যুদ্ধের প্রথম এবং সবচেয়ে বড় অপ্রত্যাশিত ফলাফল। ইরান এখন এমন এক অবস্থায় যেখানে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো কোনো সুস্পষ্ট মুখ সামনে নেই। আরেকটি বিষয় হতে পারে যেটা যে এই যে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে নেতা যাকেই ঘোষণা করা হবে তাকে হত্যা করা হবে। এই কারণেই হয়তো ইরান তাদের ভেতরে ভেতরে অভ্যন্তরীণভাবে তারা একজনকে নেতা মানছেন, কিন্তু তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন না। ঘোষণা দিলে যদি আবারও আয়াতুল্লাহ খামেনির মতো হত্যা করা হয়, এটিও একটা কারণ হতে পারে। এই যুদ্ধের মধ্যে আরেকটি বড় শক্তি হলো ইসরায়েল। তারা লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যে অভাবনীয় গতিতে অভিযান চালাচ্ছে তা যুক্তরাষ্ট্রের প্রাথমিক পরিকল্পনার অংশ ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। অভিযান ঘোষণার মাত্র 72 ঘন্টার মধ্যে ইসরায়েল বিশাল এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। তারা চায় তাদের দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করতে। এই পরিস্থিতি যুদ্ধকে কয়েক মাসের স্থল যুদ্ধে রূপ দিতে পারে, অথবা আগের বছরের মতো প্রতিদিনের বিমান হামলার অবস্থায় ফিরিয়ে নিতে পারে। ইসরায়েলের এই নিজস্ব এজেন্ডা এবং উত্তর সীমান্তে অভিযান একটি ভিন্ন গতিশীলতা তৈরি করেছে। এর ফলে ইসরায়েল এখন কোনো আঞ্চলিক যুদ্ধবিরতিতে আগের চেয়ে কম আগ্রহী হতে পারে। অন্যদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, এটা বোঝাতে যে তারা এখনো পরাজিত হয়নি। ইরানের সামরিক কট্টরপন্থীরা চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই যেন আগে পিছু হাঁটে। ইরানের জন্য এটি এখন স্রেফ একটি যুদ্ধ নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। বর্তমান এই যুদ্ধের প্রযুক্তি কত উন্নত তা কল্পনা করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টার্গেট লিস্ট এবং উন্নত বিমান শক্তির কারণে যুক্তরাষ্ট্র মাত্র এক সপ্তাহে এমন সাফল্য পেয়েছে যা 23 বছর আগে ইরাক যুদ্ধে অর্জন করতে মাসের পর মাস লেগে যেত। এতে বোঝা যায় যে পৃথিবীতে যে আগে বছরের পর বছর, মাসের পর মাস যে যুদ্ধগুলো হতো, সেটি থেকে হয়তো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এআই যুগে যুদ্ধ সংক্ষিপ্ত হয়ে এসছে। গত বছর জুন মাসে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে। এবার এই জায়গাটা মনে হয় একটু স্বস্তির জায়গা যে যুদ্ধটা হয়তো সীমিত হয়ে আসবে।
কিন্তু প্রযুক্তির উন্নতি হলেও বিশৃঙ্খলার নিয়ম বদলায়নি। 2003 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছিলেন ইরাক যুদ্ধ হয়তো 6 দিন বা 6 সপ্তাহ চলবে, কিন্তু সেই যুদ্ধ স্থায়ী হয়েছিল দীর্ঘ 8 বছর। যুক্তরাষ্ট্র তখন ভেবেছিল ইরাকি জনগণ তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু বাস্তবে তারা মার্কিন সেনাদের তাড়াতেই বিদ্রোহ শুরু করেছিল। আজকের বাস্তবতাও অনেকটা একই রকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যুদ্ধের যে উল্লাস দেখি তা বাস্তব যুদ্ধের ভয়াবহতাকে আড়াল করে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে তা ট্রাম্পের ওপরও বিশাল চাপ সৃষ্টি করবে। সপ্তাহ শেষে এসে আমাদের সামনে পুরনো সেই ধ্রুব সত্যটি আবার ফিরে এসেছে, কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা। যুদ্ধ দিয়ে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু স্থায়ী শান্তি ফেরানো যায় না। আগামী শুক্রবারের মধ্যে এই সংকটের সমাধান হবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে তার সময় বলে দেবে। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেসার কি ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।